বাবা একটু ক্লাসটা শেয়ার করে নি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? দেখতে পাচ্ছ কি? একটু যারা আছো ক্লাস 4 এর ক্লাসটা হওয়ার কথা আজকে বা হবে, তথ্যপত্র নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব থেকে করে সব। আমি ক্লাসটা একটু শেয়ার করে নেই, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। কিনা একটু জানাবে। বোর্ড ক্লিয়ার কিনা একটু জানাও। দেখা যাচ্ছে না? আচ্ছা, যারা ক্লাসে আছো আমি একটু বলে রাখি, ক্লাস 4 এর যে শিক্ষার্থীরা আছো তোমাদের শনিবার আমি এই সৃজনশীলের উপরেও ক্লাস করাবো। আজকে ক্লাসটা তো করবাই, অবশ্যই শনিবার 6টায় তোমাদের ক্লাস দেওয়া হয়েছে। শনিবারেও একটু আসবা, 2-3 দিন একটু কষ্ট হবে, যেহেতু আমি শুক্রবারে ক্লাস নিতে পারছি না। যে শুক্রবারের ক্লাসগুলো না থাকার কারণে তোমাদের একটু 2-4 দিন কষ্ট করতে হবে। শুক্রবার ক্লাস দেওয়া হয়েছে ক্লাস 4 দের। ক্লাসটা হবে 6টা থেকে 7:30 পৌনে 8টা পর্যন্ত একটা ক্লাস নিলেই হয়ে যাবে। শীটটাও তোমরা কাল থেকেই পাবে। সবাই ক্লাসে জয়েন হও, পারলে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও যারা ক্লাস 4 এ আছে। মেনশন দিতে পারো। লেখা কি ক্লিয়ার আছে? সবকিছু ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক থাকলে ক্লাস শুরু করব। লেখে না? ওকে, চতুর্থ শ্রেণী, অধ্যায় 12, উপাত্ত বিন্যস্তকরণ। বিন্যস্তকরণ
ওয়ালাইকুম আসসালাম। ক্লাস দেখতে পাচ্ছ? ক্লিয়ার কিনা একটু জানাবে, কথা শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবে। আমরা এখানে লিখেছি উপাত্ত বিন্যস্তকরণ। হুম, এটা বিন্যস্ত দুই ভাবে হতে পারে। আর উপাত্ত হচ্ছে কোনো সংখ্যাগত তথ্য, কোনো সংখ্যাগত তথ্যকে বলা হয় উপাত্ত। যেমন আশিক স্যারের এখানে 200 জন পরীক্ষা দিবে শনিবারে। কাউকে বলা হলো, কাউকে বললা, বা কেউ আমাকে বললো যে ভাই কতজন পরীক্ষা দিচ্ছে এবার, আমি তো বললাম 200 বা 250 বা 300। এই যে সংখ্যাগত তথ্য, এই পরীক্ষায় যদি আসে তাহলে আমরা সংখ্যাটা বলবো, কোন সংখ্যাগত তথ্যকে উপাত্ত বলা হয়। পরীক্ষা হয়েছে 100 মার্কের, তুমি পেয়েছো 99। তোমাকে এখন তোমার বাবা বা মা বা যে কেউ তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কত পেয়েছো, বলো 99। এই যে সংখ্যাগত যে তথ্যটা দিলা, এই তথ্যটাই হচ্ছে উপাত্ত। অথবা এভাবেও করা যায় যে তুমি বলা হলো যে তোমার ওজন কয় কেজি, 20 কেজি। এই যে সংখ্যা 20 কিন্তু একটা সংখ্যা। তোমার ক্লাসের শিক্ষার্থী কয়জন, 50 জন বা 60 জন। তোমার ক্লাসে বই কয়টা, 6টা। এই যে সংখ্যাগত যে তথ্য, এই সংখ্যাগত তথ্যকে বলা হয় উপাত্ত। তাহলে পরীক্ষায় যদি আসে সংখ্যাগত তথ্য কি বা কাকে বলে, তাহলে আমরা উপাত্ত কাকে বলে, তাহলে আমরা লিখবো সংখ্যাগত তথ্যকে উপাত্ত বলে। উপাত্ত কি বা কাকে বলে, তাহলে আমরা বলতে পারি কোন সংখ্যাগত তথ্যকে উপাত্ত বলে। কোন সংখ্যাগত তথ্যকে উপাত্ত বলে। এই উপাত্তটা কত প্রকার পরীক্ষায় আসে, মানসংখ্যতে আসে। উপাত্ত দুই প্রকার, একটা বিন্যস্ত, একটা অবিন্যস্ত। অবশ্যই দেখবেন ন্যস্ত লিখছি, কিন্তু বিন্যস্ত না, ন্যস্ত। বিন্যস্ত কথা মানে সাজানো, অবিন্যস্ত মানে সাজানো নয়, এলোমেলো। যেমন আমরা অ্যাসেম্বলি যে করি, এটা কিন্তু সাজানো। এটা বিন্যস্ত উপাত্ত, একটা লাইনে 20 জন দাঁড়াইছে, এটাকে আমরা বিন্যস্ত বলবো, এবং সেটা সাজানো আকারে থাকে। তাই অবিন্যস্ত উপাত্ত কি, আমার যদি বইটা টেবিলটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম এটা কি। এটা অবিন্যস্ত হয়ে আছে। তো বিন্যস্ত হচ্ছে যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে। বৈশিষ্ট্যটা কেমন, হয় ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট। এরকম বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকবে, হয় ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট। তাহলে যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। তাহলে পরীক্ষায় যদি আসে উপাত্ত কত প্রকার ও কি কি, আমরা লিখবো 2 প্রকার। উপাত্ত কি, কোন সংখ্যাগত তথ্যই হচ্ছে উপাত্ত। আর এই উপাত্তটা 2 প্রকার, একটা বিন্যস্ত, একটা অবিন্যস্ত। বিন্যস্ত উপাত্তটা হচ্ছে যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে। বৈশিষ্ট্য মানে কি, হয় ছোট থেকে বড় ক্রমে, না হলে বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকে, মানে ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজানো থাকবে। আর যেটা কোনো কিছুই থাকবে না, এলোমেলো, বড় ছোট সবকিছু মিক্স থাকবে, সেটাকে বলবো অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা একটু লিখতে পারি যে উপাত্ত কত প্রকার ও কি কি। উপাত্ত কত প্রকার ও কি কি, আমরা বলবো 2 প্রকার। উত্তর 2 প্রকার, যথা 1 নাম্বারটা বিন্যস্ত, বিন্যস্ত না কিন্তু ন্যস্ত, বিন্যস্ত সাজানো, বিন্যস্ত উপাত্ত। ও 2 নাম্বারটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, এটা ও না লিখলেও হবে, অবিন্যস্ত উপাত্ত। মানে বিন্যস্ত মানে সাজানো। মিথিলাস ক্লাস করতে হবে না, মানসম্য দেখতে পারো, তো দরকার নাই তোমার বাবা। তোমাদের মিথিলা যারা আছো, তোমাদের ক্লাসটা দেওয়া হয়েছে রবিবারে, হ্যাঁ 6টায়। ক্লাস 4 দের ক্লাস হবে শনিবারে 6টায়। আমি 6 এর ব্যাচ অফ দিয়েছি, কারণ তোমাদের ক্লাস নিব বিধায়। তবে তুমি শনিবারে অবশ্যই, না সরি রবিবারে ক্লাসে আসবে, এবং পরীক্ষা হলে তোমাদের বলে দেবো নি। ক্লাস না করলে হবে, উপাত্তের শীটটা তোমরা কাল থেকে নিতে পারো। অফিসে আসলে কালকে শীট দিবে, ক্লাস 5 দের আগে দিবে, 4 দের 12টার পরে পাবা। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? বিন্যস্ত উপাত্ত হচ্ছে
যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে। বৈশিষ্ট্যটা কেমন? ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। আমরা লিখতে পারি উত্তর যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন 2, 3, 7, 9, 11 ইত্যাদি। দেখো কিন্তু সাজানো ছোট থেকে বড় ক্রমে আছে, বড় থেকে ক্ষুদ্র বলতে পারো, কোনো সমস্যা নেই। এটা হলো বিন্যস্ত উপাত্ত। এরপরে আমরা যেটা লিখবো, জি সন্ধ্যা 6টা, এরপরে আমরা লিখতে পারি অবিন্যস্ত উপাত্ত। কাকে বলে? অবিন্যস্ত হবে যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, এর কোনো বৈশিষ্ট্য নাই, মানে ছোট থেকে বড় না, বড় থেকে ছোট না, বড় ছোট মিক্স সবকিছু একদম এলোমেলো এক কথায়। তাহলে আমরা বলতে পারি উত্তর যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন 5, 3, 1, 7, ধরো 4 ইত্যাদি। এটা হলো আমাদের বিন্যস্ত অবিন্যস্ত সংজ্ঞা। দেখো এরপরে আমি অন্যটাতে যাবো, এটাকে দেখে নাও। দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে বলতে পারো, এটা বেসিক থেকে শিখাবো এবং এই অধ্যায়ে 2টার বেশি কোনো অঙ্ক নাই, একটা নিয়ে অঙ্ক আছে। এখানে এক ধরনের প্রশ্ন হতে পারে যাদের সবার উত্তর এক, এরকম করে শেখানো হবে। তোমরা দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা। 1 আর 2 কি মেশানো যাবে? এক দুই মিশাইলাম, হ্যাঁ। এটার পরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে তথ্য। তথ্য বা ইনফরমেশন যেটাকে বলা হয়, আর উপাত্ত তো ডাটা। তাহলে আমরা 5 নম্বরে বলতে পারি তথ্য কি অথবা কাকে বলে। কোন ব্যক্তি বা বস্তুর ঘটনাকে তথ্য বলা হয়। কোন ব্যক্তি বা বস্তুর ঘটনা। আশিক স্যার আজকে ভালো করে পড়াই নাই, বাসায় যে বললা, এই যে যেটা দিলা এটাই হলো তথ্য। আমি একজন ব্যক্তি, এই যে ঘটনাটা যে বললা ভালো পড়াই নাই, আজকে খুব পিটাইছে আশিক স্যার। এই যে কোনো ব্যক্তি বা বস্তুর যে ঘটনা তাকে বলা হয় তথ্য। তাহলে পরীক্ষায় যদি আসে তথ্য কি বা কাকে বলে, তাহলে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর ঘটনাকে তথ্য বলে। উত্তর কোন ব্যক্তি বা বস্তুর ঘটনাকে তথ্য বলে। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা বলবা। এরপরে 6 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট,
তোমাদের ক্লাসে যতজনই ছাত্র থাকুক না কেন, ধরো 2 জন আছে, বেশি ধরলাম না, পরীক্ষা হয়েছে, পরীক্ষা যদি 100 মার্কের হয়, একই নাম্বার 2 জন পায় নাই, সে একজন 100 পাইছে, একজন 99 পাইছে। তাহলে এই যে 100 নাম্বারের পরীক্ষার মধ্যে 100 এবং 99 যে পেলো, এটা কিন্তু একজন সর্বোচ্চ পেলো, একজন সর্বনিম্ন পেলো। তাহলে কোন একটা উপাত্তে ধরো 10 জন ছাত্রকে যদি এক জায়গায় করা হয়, 10 জন ছাত্রের ওজন কিন্তু এক হবে না, 10 জন ছাত্রের হাইট কিন্তু এক হবে না, 10 জন ছাত্রের কিন্তু ব্রেন এক হবে না, 10 জন ছাত্রের কিন্তু খাওয়ার পরিমাণটা এক হবে না, কারো কম হবে, কারো বেশি হবে, কারো মাঝামাঝি হবে, তবে কারো কম আবার কারো একবারে বেশি হবে। ধরো একজন ভাত খায় 200 মিলি, পানি খায় 300 মিলি, আর একজন তার চেয়ে একটু হলেও বেশি খায় বা কম খায়। তাহলে সর্বনিম্নটা আর সর্বোচ্চটার মধ্যে আমরা তুলনা করে পরিসর বের করব। পরীক্ষায় যদি আসে পরিসর কি বা কাকে বলে, আমি কিন্তু 6 নাম্বার লিখবো পরিসর। পরিসর কি অথবা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং খুবই মজার একটা জিনিস। তাহলে একটা উপাত্তের মধ্যে ধরো তোমরা পরীক্ষা দিয়েছো 10 জন, এর মধ্যে 100 পাইছে 5 জন, সে আবার 2 জন পাইছে 99, আর এই 5 জন যে 100 করে পেলো, তাহলে সর্বোচ্চ নাম্বার কিন্তু এখানে 100, আর 98 যে পেলো ধরো একজন, সেটা কিন্তু সর্বনিম্ন নাম্বার। তাহলে একটা উপাত্তের মধ্যে আমরা কিন্তু বলছি কোনো সংখ্যাগত তথ্যকে উপাত্ত বলা হয়। একটু আগেও বললাম যে পরীক্ষা দিয়েছে কয়জন, 10 জন। এই যে সংখ্যাগত যে তথ্য, এটা কিন্তু উপাত্ত, এটা একটা উপাত্ত। এই উপাত্তের মধ্যে 100 পাইছে 5 জন, আর 98 পাইছে একজন। এই উপাত্তের মধ্যে সর্বোচ্চ একটা মান আছে, সর্বনিম্ন মান আছে। তো উপাত্তের সর্বোচ্চ মান থেকে বা কোনো উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় বা যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় উপাত্ত। কোনো উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে উপাত্ত বলা হয়। দেখো তো তোমরা আমার কথা বুঝতে পেরেছো কিনা? মুখস্থ করা কিন্তু কোনো দরকার নেই। কোন উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যাবে সেটাকে আমরা পরিসর বলবো। কোন উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে। কোন উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে যে মানটা পাবো তার নাম হবে কি? উপাত্ত। কথা কি বুঝতে পেরেছো? সরি, পরিসর, আমি বারবার ভুল বলতেছি, পরিসর। কোন উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করে যে মান পাওয়া যায় তাকে পরিসর বলে। আমি 2টা বার মনে হয় মেবি ভুল বলেছি, পরিসর হবে। তাহলে কোন উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিসরের সংজ্ঞা কিন্তু মুখস্থ করার দরকার নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস তো সমস্যা হওয়ার কথা না, বের হয়ে আর ঢুকো। কোন উপাত্তের সর্বোচ্চ মান থেকে মান 100, ধরো সর্বনিম্ন 99, এরকম সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় বা যে মান পাওয়া যায়, সংখ্যা বা মান পাওয়া যায় তাকে পরিসর বলে। তাহলে কোন উপাত্তের সর্বোচ্চ একটা মান থাকবে, সর্বনিম্ন একটা মান থাকবে। এই সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করবো, বিয়োগ করে তার সাথে 1 যোগ করবো, করলে যে মান সংখ্যা পাবো তার নাম হবে পরিসর। কথা ক্লিয়ার? বুঝতে পারছো কিনা আমাকে জানাতে হবে তোমাদের। কষ্ট করে ক্লাস করতেছো কিন্তু কিছুই বুঝতেছো না, তাহলে কিন্তু হবে না। কথা বোঝা যাচ্ছে কিনা? কমেন্ট প্লিজ। তুলে নাও।
এরপরে আমরা যেটা লিখবো, পরিসরের সূত্র লিখো। হ্যালো ভাই আমি একটু ক্লাসে আছি। ঠিক আছে ঠিক আছে ভাই। তোমরা কি বুঝতে পেরেছো? এখন পরীক্ষায় যদি আসে পরিসরের সূত্র লেখো, মুখস্থ করার দরকার নাই। সূত্রটা কি হবে? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান এই যোগে এক। মানে এটা লেখা যায় সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান যোগ কিন্তু এক। এটা হলো পরিসরের সূত্র। তাহলে মুখস্থ আর করতে হবে না যদি তোমরা সংজ্ঞাটা বুঝে বুঝে পড়ো। শোনা যাচ্ছে না? কেন শোনা যাচ্ছে না বাবা? তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা? কথা শুনতে পাচ্ছ না কেন? কথা শোনা যাচ্ছে না নাকি শোনা যাচ্ছে একটু জানাও। কমেন্ট দেখতে পাচ্ছি কথা শোনা যাচ্ছে না, ভয়েসের সমস্যা। কথা শোনা যাচ্ছে কি না একটু জানাও বাবা। ও আচ্ছা আচ্ছা, কথা আটকাছে, নেটের সমস্যা মানে বাবা। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার কি না? হ্যালো, শুনতে পাচ্ছ? 6 নাম্বার বোঝাই দিচ্ছি, সমস্যা নেই। কথা বুঝতে পারছো কিনা সেটা বলো। আগে কথা বুঝো, অঙ্ক পরে বুঝো। কথা না শুনতে পারলে বুঝায় লাভ আছে? কথা ক্লিয়ার কি না কাইন্ডলি জানো। এখানে 6 নাম্বারটা বলা আছে পরিসর কি বা কাকে বলে। আমি বললাম যে তোমরা যারা এখানে ক্লাস করতেছো, ধরো 10 জন ক্লাস করতেছো বা 20 জন ক্লাস করতেছো, তাহলে তোমরা সবাই মেবি আমার কাছে পড়ো, মোটামুটি যারা ক্লাস করতেছো আর কি। তাহলে এরকম 10 জন শিক্ষার্থীর যদি একটা পরীক্ষা নেওয়া হয়, তা পরীক্ষায় সবাই কিন্তু 100 পাবে না বা পেতেও পারে, আবার কেউ 1-2 নাম্বার কম পেতে পারে। তাহলে কোন সংখ্যাগত যে তথ্যটা সেটাকে আমরা বলি উপাত্ত। 10 জন পরীক্ষা দিয়েছে, এটা একটা উপাত্ত আর কি। তাহলে এই উপাত্তের সর্বোচ্চ মান কেউ 100 পাইছে, এই সর্বোচ্চ মান কেউ 99 পেয়েছে, এটা সর্বনিম্ন মান। তাহলে 10 জনের মধ্যে যারা 100 পাইছে আবার কেউ 99 পাইছে, সেক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চটা থেকে সর্বনিম্ন বিয়োগ করে 1 যোগ করি, তাহলে যে সংখ্যা বা যে মান পাবো তাকে আমরা পরিসর বলবো। এক কথায় কোনো উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিসর বলা হয়। আমার কথা কি বুঝতে পেরেছো এখন, বা কথা ক্লিয়ার কিনা একটু জানো। আর কোনো সমস্যা আছে? 6 নাম্বার কি এখন বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বোঝো, এটা পরীক্ষায় সূত্র আসে আর কি, সংজ্ঞা না আসলে সূত্র আসতে পারে। সেক্ষেত্রে সূত্রতে দেয় যে পরিসরের সূত্র লিখো। মুখস্থ করলে হয়তো মনে নাও থাকতে পারে, যদি বুঝায় লেখো তাহলে পারবা। পরিসরের পরিসরের সূত্র লেখো, যেটার উত্তরই সংজ্ঞার মধ্যে দেওয়া আছে, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। পরিসর কি বা কাকে বলে সেখান থেকে কিন্তু সূত্র লেখা যায়। পরিসর সমান বলা যায় সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর পরিসর সমান, যারা 4 ক্লাস করতেছো বা যাদের এই 12 নাম্বার অধ্যায় আছে তাদের কিন্তু শনিবারে ক্লাস দেওয়া হয়েছে 6টাই। কষ্ট হবে আমি জানি, তারপরে একটু আসতে হবে। পরিসর সমান সর্বোচ্চ মান
বিয়োগ সর্বনিম্ন মান। ক্লাস অবস্থায় আসবা, কারণ আমি 6 এর ক্লাস তোমাদের জন্য বন্ধ দিয়েছি। যোগ 1। আর কোনো সমস্যা? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা হলো পরিসর। এরপরে যেটা আসবে, এর মধ্যে আরো কিছু জিনিস আছে, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান, ট্যালি চিহ্ন, গণসংখ্যা, আমরা সবগুলো লিখবো। 8 নাম্বারটা এখন লিখবা তোমরা, ট্যালি চিহ্ন কি বা কাকে বলে। ট্যালি চিহ্ন কি, 8 নাম্বার, যেটা তোমাদের আজকে আছে পড়াতে। ট্যালি চিহ্ন কি বা কাকে বলে। যারা ক্রিকেট ভালো খেলো তারা ভালো বুঝবা, যারা ক্রিকেট খেলো বা ক্রিকেট বুঝো, ধরো দুইজন লোক, একজনের নাম কুদ্দুস, একজনের নাম ধরো আবুল। হ্যাঁ, এই দুইটা লোক ক্রিজে আছে। হ্যাঁ, তো যখন সিঙ্গেল রান নেয় কুদ্দুস, তখন কিন্তু খেলার সময় যারা খেলা ছাড়ে তখন কিন্তু এরকম একটা দাগ দেয়। এরকম যদি কেউ 2 রান নেয়, 2টা দাগ দেয়। যেমন আবুল ধরো 2টা রান নিয়েছে, পরপর 2টা দাগ দেয়। দেখবা খাতায়, যারা টুর্নামেন্ট ছাড়ে ওখানে দেখবা খাতায় নাম লেখা থাকে। তো ওই খাতায় ক্রিজে তো অবশ্যই 2জন থাকে, ধরো কুদ্দুস আর আবুলই থাকে, ধরে নিলাম আমরা নামটা। কুদ্দুস যদি একবার বল কাট করে দৌড় দেয় তখন কিন্তু 1 রান হয়, 1 রান হলে এরকম একটা দাগ দেয়। আবুল ধরো 2টা রান নিছে, তখন 2টা দাগ দেয়। তারপরে এরকম করে ধরো 3 রান নিল, যখন এটা এটা মানে 4টা রান। একটা দাগ মানে 1 রান, 2টা দাগ মানে 2 রান, 3টা দাগ মানে 3 রান, 4টা দাগ মানে 4 রান, এরকম করে দেয়। যখন আর 1 রান নেয়, 4টা হয়ে যাবে, 5 নাম্বার দাগটা এরকম আড়াআড়ি ভাবে দেয়। তার মানে এটা দ্বারা বোঝাই হচ্ছে 5। একইভাবে ধরো 5 না, 1 2, এটা কিন্তু 4 রান করছে কুদ্দুস, সরি আবুল, ধরো আরো 2 রান নিছে, তখন এই 4 নাম্বার দাগ দেওয়ার পরে 5 নাম্বার দাগটা আড়াআড়ি ভাবে দেয়। এটা একটা দাগ, এই একটা দাগ, তাহলে দুইটাই কিন্তু দাগ দেওয়া হলো। তো 4 নাম্বার দাগটা দেওয়ার পরে 5 নাম্বার দাগ আড়াআড়ি ভাবে দিতে হয়। এই আড়াআড়িটা তোমরা যে কোনো দিকে দিতে পারো, এদিকেও দিতে পারো, এদিকেও দিতে পারো। তবে অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই সবগুলো দাগ একদিকে দিতে হবে। ধরো একটা দাগ দিচ্ছ এইরকম, এইরকম, আর একটা দাগ দিচ্ছ হয়তো এইরকম, স্যারেরা মনে করবে হয়তো তুমি সারে চাকু দিয়ে এরকম করে কাটতেছো। এই দাগটা কিন্তু 2 দিকে দেওয়া যাবে না, একদিকে দিতে হবে। 2 দিকে দিলে স্যারেরা ভুল ধরতে পারে। ট্যালি চিহ্নের অঙ্কগুলোর নিয়ম হচ্ছে তুমি যে কোনো একদিকে দাও, এইদিকে দিলে সব এইদিকে, এইদিকে দিলে সব এইদিকে, কিন্তু এইদিকে একবার এইদিকে একবার এইদিকে এরকম পাওয়া যাবে না, তাহলে নাম্বার কাটবে বা কাটতে পারে। তো আমি বললাম যে এখানে 1 রান নিলে 1টা দাগ দেয়, 2 রান নিলে 2টা দাগ দেয়, 3 রান নিলে 3টা দাগ দেয়, 4 রান নিলে 4টা দাগ দেয়। 5 নাম্বার রান যদি হয় বা 5টা রান যদি নেয়, তো 4 দাগ দেওয়ার পরে মাঝামাঝি একটা দাগ দেয়, এটা মানে 5 বোঝায়। 6 রান যদি হয় তাহলে কি হবে, এই যে মাঝামাঝি একটা দাগ দিচ্ছে মানে কি, এটা পুরোটা কিন্তু 5, তারপর আবার একটা দাগ দিছে, এটা 6। ধরো 8 রান দিছে, এই যে 7 8 9 10 রান, 8 রান যদি নেয় তখন কিন্তু আবার এরকম করে দাগ দিতে হবে। তার মানে এটাতে বোঝাচ্ছে 5, এটাতে বোঝাচ্ছে 5, 5 5 10। তাহলে এখানে যখন টুর্নামেন্ট যারা ছাড়ে তখন কেউ রান নিলে এভাবে লিখে রাখে, যা বলার সাথে বলে দেয় কুদ্দুস 5 রান করেছে, আবুল 10 রান করেছে। এই যে তথ্যসূচক কোন কোন তথ্য রাশির মান, কোন সংখ্যাসূচক তথ্য রাশির মান, কোন সংখ্যাসূচক, 5 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, কোন সংখ্যাসূচক তথ্য রাশির মান যে বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ট্যালি চিহ্ন বলা হয়। অথবা কোন সংখ্যাসূচক তথ্য রাশির মান যে চিহ্নের মাধ্যমে বোঝানো হয় তাকে বলা হয় কি, ট্যালি চিহ্ন। তাহলে কোন তথ্যসূচক সংখ্যা রাশির মান যে বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় ট্যালি চিহ্ন। কোন তথ্যসূচক, তথ্যটা কি 5 রান করছে, 10 রান করছে, এই তথ্যসূচক সংখ্যা রাশির মান যে বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করে, এটা কিন্তু সংখ্যা, 5 একটা সংখ্যা, এটা বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, যে খাড়া একটা দাগ, এটা বিশেষ চিহ্ন। এই বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে এটাকে বলা হয় ট্যালি চিহ্ন। তাহলে কোন তথ্যসূচক সংখ্যা রাশির মান, আবার আটকে যাচ্ছে, কথা আটকায় যাচ্ছে, নেটের সাথে তো আমি পারতেছি না বাবা, লেখো উত্তর। কোন তথ্যসূচক সংখ্যা রাশির মান বিশেষ চিহ্নের মাধ্যমে
মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ট্যালি চিহ্ন বলে। এরপরে গণসংখ্যা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। গণসংখ্যা, গণসংখ্যা কাকে বলে? কোন উপাত্তের দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায়, দুটি সীমা মানে কি, এখানে আমরা যদি উপাত্ত সাজাই সর্বনিম্ন মান একটা সর্বোচ্চ মান থাকবে, ধরো এরকমই লিখলাম। আবার 7 থেকে 2 3 4 5 6, 7 থেকে 7 8 9 10 11, এই যে 2 থেকে 6 5 থেকে 11, কোন উপাত্তের দুটি সীমার মধ্যে, সীমাটা কি 2 থেকে 6 এর মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যাবে সেগুলো বলবো ওই শ্রেণীর গণসংখ্যা। একইভাবে 7 থেকে 11 মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যাবে ওই সংখ্যাকে বলবো 7 এবং 11 এর গণসংখ্যা। তাহলে গণসংখ্যা কি, কোন উপাত্তের দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে। কোন উপাত্তের দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে। একটু খেয়াল করে বলবা, দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলা হয়। এবং গণসংখ্যার একটা নাম হচ্ছে ঘটন সংখ্যা। ঘটন, ঘটন না, কিন্তু আবার ভাবে বলতে হয় ঘটন সংখ্যা, ঘটন সংখ্যা অথবা শুধু সংখ্যা বলে আছে। গণসংখ্যা নামটি আমরা বলবো ঘটন সংখ্যা। এই গণসংখ্যা কি কাকে বলে? সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণী, ওই কথা আমাদের জিরো দিবে। উপাত্তের দুটি সীমার মধ্যে, এই যে 2 থেকে 6 এর মধ্যে সংখ্যা এখানে ধরো 5টা, 5টা মানে তো 5, তাহলে আমি বলবো কোন শ্রেণীর দুটি সীমার মধ্যে, কোন উপাত্তের দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায়, কোন শ্রেণী বা কোন উপাত্তের দুটি সীমার মধ্যে, 7 থেকে 12, 7 থেকে 11 এর বাইরে না যাবে, 2 থেকে 6 এর বাইরে কোনো না যাবে, যদি বাইরে থাকে এখানে আসবে, এর থেকে কম হয়ে যায়। কোন উপাত্তের দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর, ওই শ্রেণী নাকি যদি আমি বলি গণসংখ্যা, এটা 5, এটাকে 11 গণসংখ্যা। সংখ্যাটা লিখে যাও, যদি পরিষ্কার হতে না ক্লাস থেকে একবার বের হয়ে বাবা। আছে সমস্যা। এখনো শোনা যাচ্ছে না? কথা কি শুনতে পাওয়া? উপাত্তের দুটি সীমার মধ্যে
তোমাদের সীমার মধ্যে আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, অনুপাতের সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর সংখ্যা বলে। জিজ্ঞেস করার জন্য এটা তো আমি কি করতে পারি? বাবা কি কথা বলছি? কথা কি আমার হচ্ছে? আচ্ছা, মনে হয় ট্রাই করে দেখি কি হয়। দাঁড়াও। আচ্ছা, দেখি কি অবস্থা। শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ না? হ্যালো? কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? বিপদে পড়ে গেলাম। এখন শুনতে পাচ্ছ? বাবা এখন শুনতে পাচ্ছেন? একটু বলবা শোনা যাচ্ছে কিনা?
শোনা যাচ্ছে কি না একটু বলো। শোনা যাচ্ছে? মাননের টাকা দিও। মাননের টাকা দিও। মানন কয় টাকা? দেখো তো বাবা, শোনা যাচ্ছে কি এখন? যাও, আমি যাবো না, ক্লাস নিচ্ছি, যাও ক্লাস শেষ করি। ড্রপ। এখন লেখো গণসংখ্যার অপর নাম কি? কথা শোনা যাচ্ছে কি না? ক্লিয়ার কি এখন? ঘটন সংখ্যা। এরপরে লিখবো শ্রেণী ব্যবধান কাকে বলে? কোন উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানকেই বলা হয় শ্রেণী ব্যবধান। এই যে 1 থেকে ধরো 4, অথবা 1 2 3 4, 4 অথবা 5, 6 থেকে 10, তাহলে কোন উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধান। এখান থেকে এটা তুমি ব্যবধান করো, দেখো 6 থেকে 1 বাদ দাও 5 হয়, 10 থেকে 5 বাদ দাও দেখো 5 হয়, 6 থেকে 1 বাদ দিলে 5, 10 থেকে আবার 5 বাদ দিল 5, 11 থেকে 15 ধরো, 11 থেকে 6 বাদ দাও দেখো 5 হয়, 15 থেকে 10 বাদ দাও দেখো 5 হয়। তাহলে কোন উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানই হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা লিখতে পারি কোন উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানকে শ্রেণী ব্যবধান বলে। তাহলে কোন উপাত্তের সর্বোচ্চ সর্বনিম্ন মানের যে ব্যবধান, সেই ব্যবধানের নাম হচ্ছে শ্রেণী ব্যবধান। দেখো বুঝতে পারছো কিনা, কথা শোনা যাচ্ছে কিনা? 9 নাম্বারটা বুঝিনি। 9 নাম্বারটা হচ্ছে এটা অঙ্ক করার ক্ষেত্রে একদম ক্লিয়ার হয়ে যাবে। লিখছি কোন উপাত্তের দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে। ধরো আমরা যখন উপাত্তের ক্ষেত্রে অঙ্ক করতে যাব, 5 থেকে 10 এর একটা সংখ্যা থাকতে পারে, এটার নাম হবে শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধানের মধ্যে উপাত্তের সংখ্যা থাকবে 5 6 এগুলো সংখ্যা হয়তো কিছু বার থাকতে পারে, তাহলে এটা নাম চাইলে তুমি পরে কোনো সংখ্যা। ধরো 3 বার আছে, এই যে 5 থেকে 10 এর মধ্যে সংখ্যা আছে, ধরো 5 থাকতে পারে, 10 থাকতে পারে, 8 থাকতে পারে, এরকম সংখ্যা যতগুলো থাকবে 5 থেকে 10 এর মধ্যে সংখ্যা থাকবে। এখানে বলতে কোন উপাত্তের দুইটা সীমার মধ্যে এই 5 থেকে 10 এর বাইরে যাওয়া যাবে না, 5 থেকে 10 সংখ্যা পাওয়া যাবে। একটা উপাত্তের মধ্যে 5 10 বা 6 9 গুলো এই ব্যবধানের মধ্যে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলো বলবো আমরা গড় সংখ্যা। তো উপাত্তের যে সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা সেটা নাম হলো গড় সংখ্যা। এই স্ট্রাকচার বুঝছেন? আচ্ছা, এর ব্যবধান হচ্ছে কোন উপাত্তের সর্বনিম্ন মানের ব্যবধান। ওই যে একটা কেটলাম, এই যে সর্বনিম্ন এই মান এটা দুই ধরে 6 থেকে 5 এর মধ্যে হয় 5, এই যে 10 থেকে 5 মধ্যে 5, দেখুন উপাত্তের সর্বোচ্চ হচ্ছে 6, এটা হচ্ছে সর্বনিম্ন। এই সর্বনিম্ন মানের ব্যবধান এটা শ্রেণী ব্যবধান। এরপরে আরেকটা হচ্ছে কি বিপদে আজকে পর্যন্ত থাকে, কালকে দেখি দিতে পারি বল। নেটের সমস্যা, এই জন্য ক্লাস কন্টিনিউ করতে পারছি না।
কি একটা বিষয় আছে না, নেটের কারণ বললাম না। আচ্ছা বাবা, ক্লাসটা দেখি আমি আবার চেষ্টা করবো, ঠিক আছে?